বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই সহি সালামতে আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। কানিজ ফাতেমার সংসারে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কানিজ। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মোটামুটি বাংলাদেশের সব জেলাগুলোতেই দুই একদিন বৃষ্টি হয়েছে, তো আমাদের গাজীপুর জেলাতেও একদিন বৃষ্টি হয়েছিল। সেই সুন্দর বৃষ্টির মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। কি আর দেখাবো বারান্দায় দাঁড়িয়ে। আসলে শহরে থাকলে বৃষ্টি দেখানোর মতো প্রাকৃতিক কোনো সৌন্দর্য থাকে না। রোজা তো প্রায় শেষের দিকে, ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে। ছোটবেলায় দেখে আসছিলাম আমার মা ও মাটির ঘর বারান্দা মাটি দিয়ে লেপে মুছে নতুনের মতো করে নিত। তো আজকে আমি আমার ঘর দর সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নিতেছি। রোজার আগে অবশ্য করেছিলাম, তখন আমি একা একা করেছিলাম, সবকিছু ডিপ ক্লিন করতে পারিনি। আজকে এই যে আমার খালাকে পেয়েছি, তখন রোজার মধ্যে খালা ছিল দেশের বাড়িতে, সেই জন্য আমি ভালোভাবে পরিষ্কার করতে পারিনি। রোজার মধ্যে যদি পুরাটা পরিষ্কার করতাম, এখন হয়তো আর 1 মাস পরে ঈদের আগে করতাম না। এখন এই যে খালাকে পেলাম, যা আছে সমস্ত কিছু ঘর বাড়ি পরিষ্কার করে নিব। তো খালা এই যে ঝাড়তেছে আর আমি সাবধান করতেছি, খালা এখানে আমার 2-3টা আল্লাহ লেখা ওয়ালমেট আছে, এগুলোর মধ্যে যেন ঝাড়ু না লাগে। এখানে পবিত্র কালিমা শরীফ লেখা একটা ওয়ালমেটে, তারপর আরেকটার মধ্যে আছে আয়াতুল কুরসি লেখা। খালা বলতেছে আমি সাবধান করে ঝাড়ু দিতেছি, ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি আবার সালাম করে রেখে দিব। এখন আসছি ছেলের ঘরে। ছেলের ঘরে এসে পর্দাগুলো খুলে নিলাম। পর্দাগুলো অনেক ময়লা হয়, পর্দা ভিজালে দেখা যায় পর্দা থেকে কত পরিমাণের ময়লা ওঠে। আর আমার ঘরের পর্দাগুলো এত ভারী, আবার পর্দার স্ট্যান্ড গুলো খুব ভারী, এগুলো আমি ইজি ভাবে খুলতেও পারি না, লাগাতেও পারি না। এখানে আসলে আমার উল্টা করা আংটা সিস্টেম নেই যে শুধু স্ট্যান্ডটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এখানে হচ্ছে নাট সিস্টেম, এটা মুচুর দিয়ে লাগাতে হয় আবার খুলতে হয়। মোটামুটি বাইরে থেকে একটা ছেলে এনে তারপর এগুলো আমি লাগাই। খোলার সময় খালা অবশ্য খুলে। আর এই যে সুপার কভার গুলা খুলতেছে, এই কভার গুলা আমার খুলতে আর লাগাতে কভার গুলা নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়। এই কভার গুলা খুলতে গেলে চেইনের পাশে সেলাই গুলা ছুটে যায়, দেখা গেল ধোয়ার পর খালা আবার এগুলা লাগিয়ে সুই সুতা দিয়ে আমাকে সেলাই করে দেয়। এ পর্যন্ত আমি এই খালাকে দিয়েই, সবাইকে দিয়ে সব কাজ হয় না, এই খালাকে দিয়ে আমি সবসময় ঘরের পর্দা এবং সুপার কভার গুলা খুলে ধুয়ে পরিষ্কার করে লাগাই। এই কাজটা আমি বছরে একবারই করি। আর এই খালা হচ্ছে আমার অনেক আপনজন। আমার সমস্ত বিপদ আপদ ভালো মন্দের সবকিছুতে আমি খালাকে কাছে পাই। খালার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এই যে দেখেন ঘর ঝাড়ু দেওয়ার পরে কত ময়লা বের হয়েছে, এগুলো তো সামান্য ময়লা। আর আলমারি তারপর শোকেস এগুলোর উপর থেকে যে কত ময়লা বের হয়েছে, এগুলো অবশ্য বস্তায় ভরে আমি গেটের সামনে রেখে দিয়েছি, আর পরে ফেলে দিব। এখন চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরে এসে খালা প্রথমে তাক থেকে যত ডিব্বা কোটা হান্ডো বান্ডো ছিল সবকিছু নামিয়ে এখন গরম পানি দিয়ে তাকটা ধুয়ে নিতেছে। এই যে আমার খালা কিচেন র্যাকটা ধুয়ে গোসলখানার মধ্যে পানি জড়তে দিয়েছে। আর ওই তাকটার মধ্যে তাইবার আপু বলেছিল থাই লাগিয়ে দিতে, থাই গ্লাস আমি লাগাইনি, কারণ এগুলা গ্লাসের মধ্যে বন্ধ অবস্থায় পোকামাকড় বেশি হয়, এই জন্য ওপেন তাকটাই আমার কাছে ব্যবহার করতে খুব মানে সহজ মনে হয়। তারপর খালা রান্নাঘরের জানালা পরিষ্কার করতেছে। এই চুলার পাশে জানালাটা পরিষ্কার করতে যত কষ্ট, কেন কষ্ট তা হলো এই যে গ্রিল গুলা না কেমন ঢেউ আঁকা বাঁকা, একদম সোজা গ্রিল থাকলে হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করতে একটু সুবিধা হয়। খালা সবসময় যখন রান্নাঘরের জানালাটা আমাকে পরিষ্কার করে দেয়া রাগ করে যে কি গ্রিল বানাইয়া দিছেন জানালার মধ্যে, আমার তো ধুইতে কষ্ট হয়। তারপর আমি পর্দা ভিজিয়ে দিলাম। পর্দা ভিজানোর পরে আমি যে পাপোশটা আমি নিজে ধুয়ে পরিষ্কার করতেছি, যাকে দিয়ে পাপোশটা ধোয় কিন্তু পরিষ্কার হয় না। আর আমি এখন দেখেন ঘষতে ঘষতে একদম পাপোশের ফুল বের করে ফেলেছি। তারপর খালা আমার রুমের ফার্নিচার গুলো, তারপর জানালার গ্রিল এবং রুমের সবগুলো ফ্যানও মুছে পরিষ্কার করে দিয়েছে। খালা কিন্তু একদিনে কাজগুলো করতে পারেনি, 2 দিনে করেছে। খালারও তো বাসায় সংসার আছে, আমাকে তো আর সারাদিন সময় দিতে পারে না। যাই হোক, সারাদিন খালার সাথে কাজে ব্যস্ততার মধ্যে আমারও দিন কেটেছে। আমি রাতের বেলা এখন একটু রান্না বান্না করতেছি। আজকে আর দিনের বেলা রান্না করিনি, সন্ধ্যার পরে যেহেতু রান্না করছি পুরোপুরি গ্যাস ছিল। এখানে আমি একটা ফার্মের মুরগি নিয়েছি, এটা দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করে দিব। ছেলে বলছিল বিরিয়ানি খাবে, তো এই বিরিয়ানিটা রান্না করলে সন্ধ্যারা তো খেতে পারবে, আবার সেহেরিতেও খেতে পারবে। তো মুরগিটা বেজে নিয়ে আমি সমস্ত মশলা দিয়ে তারপর কষিয়ে নিতেছি। বিরিয়ানি হলে কি হবে, মুরগি বেজে না দিলে কিন্তু ছেলে মেয়েরা খাবে না। এখন আবার আমাদের সাথে একজন মেহমানও আছে। এই মেহমানকে আমি প্রতিদিনই সন্ধ্যার পরে খাবার দেই, সন্ধ্যা রাত্রে খাওয়ার জন্য। আমাদের মসজিদে একজন বয়স্ক মুরব্বী লোক ইত্তেকাফে বসছে সেই 20 রোজার পর থেকে।
তো ওই মুরব্বি লোকটাকে আমি প্রতিদিন রাত্রের বেলা খাবার দেই। এখানে আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, আমার মেয়েদের জন্য বেড়ে নিয়েছি আর এই মুরব্বি লোকটার জন্য বেড়ে রেখেছি। মসজিদের খাদেম সাহেব এসে খাবার নিয়ে যাবে তারাবির নামাজের পরে এসে। তো মুরব্বি লোক বেশি খেতে পারে না, অল্প করে খাবার দেই, বলে যে বেশি করে খাবার দেবেন না তাহলে নষ্ট হয়। এই যে আমাদের মসজিদের খাদেম সাহেব ওনার জন্য খাবার নিয়ে যাইতেছে। আমি খাবার টিফিন বাটি অথবা বক্সের মধ্যে দিতে চাই, কিন্তু লোকটা বলে যে না, একটা প্লেটের মধ্যে অল্প করে খাবার দিবেন, এসব বাটি বক্স মসজিদের মধ্যে ঝামেলা মনে হয়। এখনই খাওয়া শেষ হয়ে গেলে লোকটা আবার আমাকে প্লেট এবং ঢাকনাটা এখনই বাসায় পৌঁছে দিয়ে যাবে। তো রাত্রেবেলা আমি যে কচু শাক রান্না করতেছি এটা ছিল আমার আরেক দিনের ভিডিওর অংশ। যেদিন আমার আপা কচু শাক নিয়ে আসছিল সেদিন রাত্রে কিন্তু কচু শাক রান্না করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি এই অংশটুক জুড়ে দিলাম। কচু শাকটা যে খেতে কত মজা হয়েছিল, রাতের বেলায় রান্না করে আমরা বউ শাশুড়িরা খেয়েছি। এটা লোভ আর সামলাতে পারিনি, পরের দিনের জন্য আর দেরি করিনি। এই যে শাকটা ধুয়ে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিতেছি এবং খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতেছি। তারপর কচু শাকটা আরেকটু নরম হয়ে পানিটা আরো শুকনো হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ রসুন দিয়ে ভাগার দিব। আর কচু শাকের মধ্যে কিন্তু বেশি করে রসুন, মোটা মোটা করে রসুন, পেঁয়াজ এবং শুকনা মরিচ ও কাঁচা মরিচ এগুলো দিয়ে বাগার দিব। অনেকে আবার কচু শাক চিংড়ি মাছ অথবা ইলিশ মাছের মাথা কাটা এগুলো দিয়ে রান্না করে খায়, কিন্তু আমার কাছে কিন্তু এই কচু শাকটা শুধু এমনি ভাজি করে খেতে ভালো লাগে। এই যে আমি শাক বাগার দিয়ে দিতেছি, বেশি করে এখানে রসুন, পেঁয়াজ, 2 রকমের মরিচ দিয়ে দিচ্ছি। তো কচু শাকের মধ্যে আমার আরেকটা জিনিস মিসিং হয়ে গিয়েছে। দিনের বেলা থাকলে আমি ছাদে থেকে এনে লেবু পাতা দিতাম। লেবু পাতা দিলে কচু শাকের মধ্যে ভালো একটা সেন্ট আসে। এই যে আমি শাক বাগার দিয়ে নিতেছি, আর শাক বাগার দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করব না। বেশিক্ষণ নাড়াচাড়া করলে ডাক্তাররা বা অনেকেই বলে যে কচু শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এত মজার শাক ছেলে মেয়েরা তো খেতে চায়নি। এই শাক আমি, তাইবার দাদু এবং তাইবার আব্বু এই তিনজনই খাবো। তো এই যে আমার শাক রান্না হয়ে গিয়েছে, মিলিয়ে একদম অল্প হয়ে গিয়েছে। এখন আমি ও তাইবার দাদু ভাত খাবো এটা দিয়ে। এই যে মা কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে শাক দিয়ে। তারপর আমিও আমার জন্য ভাত নিয়েছি, আর ভাতের সাথে নিয়েছি 1 পিস লেবু, লেবুর রস, আর পিছনে যে খোসাটা থাকে এটা কামড়ে কামড়ে খেতে কিন্তু সেই স্বাদ লাগে। আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।